ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো নাকি এবার জার্মানির বিশ্বকাপ দলে আছেন। জানেন নাকি? আসলে না, রোনালদো নন। রোনালদো তো অবসরে গেছেন সে ২০ বছর আগে। এবার ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদোকে জার্মানির দলের সঙ্গে প্রাসঙ্গিক করে ফেলেছেন জার্মানিরই ফরওয়ার্ড ইভান লেভলিং। কিভাবে? লেভেলিংকে এবার জার্মানি বিশ্বকাপে ৯ নম্বর জার্সি দিয়েছে। জার্সি দেওয়ার পর তার মনে হলো যে জার্সি নাম্বার ৯ মানে তো তাহলে ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদোই। ইনি যেটা করলেন, ইনস্টাগ্রামে একটা ছবি দিলেন, নিজের চেহারা জাস্ট এডিট করে রোনালদোর একটা চুলের স্টাইলটা বসিয়ে দিলেন। ওই যে ২০০২ বিশ্বকাপে রোনালদো যে চুলের স্টাইল নিয়ে খেলেছিলেন, পুরো মাথা কামানো, শুধু সামনের দিকে এতটুকু একটা চুল। এই ছবিটা দিয়েই তিনি ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে দিলেন। মজা করেই করা নিছক। কিন্তু এই মজাটাই জার্মানির বিশ্বকাপ প্রশ্নে একটা প্রাসঙ্গিক একটা ইস্যু দাঁড় করিয়ে দিয়েছে। যে জার্মানি দলে যদি ব্রাজিলের ২০০২ বিশ্বকাপের রোনালদোর মতো একজন স্ট্রাইকার থাকতো, তাহলে কি হতো? এই যে জার্মানির আপনার বিশ্বকাপে এবার জার্মানির সম্ভাবনা নিয়ে যখন কথা হচ্ছে, জার্মানিকে অনেক পিছিয়ে রাখা হচ্ছে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। তারপর কেউ হয়তো জার্মানিকে রাখছেন, কেউ হয়তো ব্রাজিলকে রাখছেন। জার্মানিতে পিছিয়ে থাকার দল না। একটা হচ্ছে গত ২ বিশ্বকাপের ব্যর্থতা একটা কারণ। এর পাশাপাশি একটা বড় কারণ হচ্ছে এই যে রোনালদোর একটা প্রশ্ন। রোনালদো যদি থাকতেন, তাহলে রোনালদোর মতো একজন যদি স্ট্রাইকার জার্মানি থাকতো, তাহলে কি হতো? এই যে কি আছে আর কি নেই, এটাই হচ্ছে জার্মানির বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপের সম্ভাবনার গল্প। মানে এখন রোনালদো নেই, কিন্তু যা আছে তাই নিয়ে তো জার্মানিকে বিশ্বকাপে ঝাঁপিয়ে পড়তে হবে। তো জার্মানির কি আছে? আমরা যদি একটু দেখি জার্মানি দলে, জার্মানিতে ভিয়ার্স আছেন, জার্মানিতে মুসিয়ালা আছেন, জার্মানিতে কিমিক আছেন, জার্মানিতে হাভার্টস আছেন। এমনকি অবসর থেকে ইউটার্ন নিয়ে পুরোপুরি জার্মানির বিশ্বকাপ দলে ঢুকে যাওয়া গোলকিপার মানুয়েল নয়ারও আছেন। কিন্তু জার্মানির কি নেই? জার্মানির মিরোস্লাভ ক্লোজা নেই। জার্মানির একজন মারিও গোমেজ নেই। মানের দিক থেকে না হলেও অন্তত স্টাইলের দিক থেকে ফক্স ইন দ্য বক্স ঘরানার যে স্ট্রাইকার গত বিশ্বকাপে জার্মানির দলে ছিলেন, ফুলক্রুগ, তিনিও এবার নেই। এই কি আছে কি নেই এটাই এবার জার্মানির বিশ্বকাপের গল্প, এবং এটাই ঠিক করে দেবে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা যে জার্মানি কি এবার বিশ্বকাপ জিতবে নাকি জিতবে না। জিতবে কি জিতবে না সে আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা জার্মানির 11টা কেমন হতে পারে, স্টার্টিং 11 সেটা নিয়ে একটু দেখে আসি। জার্মানির গোলকিপার প্রশ্নে আমরা অলরেডি কথা বলেছি। জার্মানির গোলকিপার মানুয়েল নয়ার ২০২৪ ইউরোর পর অবসর নিয়েছিলেন। কিন্তু জার্মানি কোচ ইউলিয়ান নাগলসম্যান এবার স্কোয়াড ঘোষণার ঠিক আগে নয়ারকে বুঝিয়ে শুনিয়ে অবসর থেকে ফিরিয়ে এনেছেন, এবং শুধু ফিরিয়ে আনেননি, তিনি জানিয়ে দিয়েছেন যে জার্মানির বিশ্বকাপ দলে গোল পোস্টে আনডিসপিউটেড স্টার্টার হতে যাচ্ছেন মানুয়েল নয়ার। এখন আপনার এইটা জার্মান দলে কি প্রভাব ফেলবে, জার্মান দলের ড্রেসিং রুমে কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে। কারণ আহ, নয়ার অবসর নেওয়ার পর জার্মানির গোল পোস্ট সামলেছিলেন অলিভার বাউম্যান। অন্য কারোর জন্য হোক বা না হোক, তার কাছে ডেফিনিটলি মনে হবে যে ডিসিশনটা তার জন্য ফেয়ার হলো না। তিনি পুরো কোয়ালিফায়ার খেলেছেন, সবকিছু খেলেছেন, এখন এসে তাকে শুনতে হচ্ছে যে বিশ্বকাপে নয়ার এসে গল্প সামলাবেন আর তাকে বসতে হবে বেঞ্চে। তো তার কাছে ডেফিনেটলি এটা ফেয়ার মনে হবে না। বাট জার্মানির জন্য এটা কতটা কাজ করবে কি করবে না, নয়ারের বয়স 40 বছর হয়ে গেছে, বাট স্টিল হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা জার্মানির জন্য কতটা কাজ করবে কি করবে না সেটা বিশ্বকাপ পেলে বোঝা যাবে। আপাতত এতটুকু শিওর, আমাদের জন্য সুবিধা যেটা হলো, আমরা যখন 11 নিয়ে আলোচনা করছি, আমাদের জন্য এতটুকু সুবিধা হলো যে আমরা শিওর হতে পারছি যে নয়ারই থাকছেন জার্মানির গোল পোস্টে। এবার আমরা যদি সামনের দিকে আউটফিল্ডে কারা কারা থাকবে সেটা নিয়ে আলোচনা করি, এখানে একটা ব্যাপার খুব বলে দেওয়া গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জার্মানি কোন ফরমেশনে খেলবেন, নাগলসম্যান জার্মানিকে কোন ফরমেশনে খেলাবেন, এইটা পূর্বানুমান করা আর ধরুন ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল কি বলতে যাচ্ছেন সেটা পূর্বানুমান করা প্রায় সেম। দুটোরই কোনো ঠিক ঠিকানা নেই। জার্মানি দলে নাগলসম্যান আজকে ৪ ডিফেন্ডার খেলাচ্ছেন, তো কালকে ৩ ডিফেন্ডার, এরকম প্রচুর পরীক্ষা নিরীক্ষা তিনি করেই যাচ্ছেন। বাট আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য যেই ফরমেশনটা তিনি সবচেয়ে বেশি ইউজ করেছেন সেটা নিয়ে কাজ করি, ৪-২-৩-১। এখন ৪-২-৩-১ এ ৪ ডিফেন্ডার কারা কারা হচ্ছেন? রাইট ব্যাকে কিমিক, তার জায়গা মোটামুটি পাকা। মানে কিমিক হচ্ছেন নয়ার না থাকলে জার্মানির সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার থাকতেন জার্মানির স্কোয়াডে, এবং তাকে বাদ দিয়ে জার্মানির স্কোয়াড এখন আর চিন্তা করা যায় না। সো কিমিক রাইট ব্যাকে থাকবেন, এটা আমরা মোটামুটি জানি। লেফট ব্যাকে কে থাকতে পারেন সেটা নিয়ে কিছু কোশ্চেন হয়তো আছে, বাট দাভিদ রহমের থাকার সম্ভাবনাটা খুব বেশি। এবং এই জার্মানির এই রাইট ব্যাক এবং লেফট ব্যাকের যে কম্বিনেশন, এটা খুব ইন্টারেস্টিং। কারণ হচ্ছে কিমিক
ইনি ঠিক ঠিক প্রথাগত রাইট ব্যাক বা ফিলিপ লাম ঘরানার রাইট ব্যাক নন যে সোজাসুজি উঠে যাবেন। উনি যেটা করেন, উনি হয়তো মিডফিল্ডে দেখে ইনভার্ট করে ফেলেন, বাট রম ঠিক প্রথাগত যে লেফট ব্যাক সেটাই, উনি সোজাসুজি উঠে যান। তো এই জিনিসটা এটা জার্মানির ট্যাকটিক্সের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলতে পারে। কি সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা যদি ডিফেন্সে বাকি দুইজন নিয়ে আলোচনা করি, বাকি দুইজন কারা হতে পারেন, এখানে একটু কয়েকটা কম্বিনেশন হতে পারে। এক হতে পারে যে এখানে হয়তো তিনি রুডিগারকে খেলালেন, পাশে হয়তো জোনাথন টাকে খেলালেন, অথবা হতে পারে এখানে টাকে খেলালেন, এখানে হয়তো স্লটারবেককে খেলান। এই দুটো কম্বিনেশন যে কোনো একটা হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা আপাতত ধরে নিচ্ছি যে এখানে হয়তো তিনি জোনাথন টাকে খেলাবেন, আর এখানে হয়তো স্লটারবেক। আচ্ছা, এটা তো গেল ডিফেন্স। জার্মানি 4-2-3-1 ডাবল পিভট, এই মিডফিল্ডে দুইজন কারা হবেন, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, এখানে তার আগে একটা জিনিস আমরা দেখে নেওয়া সম্ভবত জরুরি যে অ্যাটাকিং মিডফিল্ডে তিনজন কারা হচ্ছেন। অ্যাটাকিং মিডফিল্ডে আমরা যদি দেখি, এই জায়গায় ভিয়েটস এর খেলা কনফার্মড, এই জায়গায় মুসিয়ালা কনফার্মড, এবং রাইট অ্যাটাকিং মিডফিল্ডে এখানে লেনার্ড কার্লের থাকার সম্ভাবনা খুব বেশি ছিল। জার্মান টিম বায়ার্ন মিউনিখে এই মৌসুমের রেভেলেশন, কিন্তু বিশ্বকাপের ঠিক আগেই তিনি ইনজুরিতে পড়েছেন, এবং তার ইনজুরির কারণে যেটা হচ্ছে যে এই জায়গায় এখন লিরয় সানের সম্ভাবনাটাকে খুব বেশি মনে করা হচ্ছে। এখন কেন আমরা আগে এই তিনটা দেখলাম, কেন এবং পরে এই দুইটা মিডফিল্ডের যে ডাবল পিভট এটা কেন পরে দেখছি, কেন? কারণ হচ্ছে জার্মানির এই যে এই ট্যাকটিক্সটা, এই জিনিসটাই মিডফিল্ড পিভটের কে আরো বেশি গুরুত্বপূর্ণ করতে, যে রাইট ব্যাক ইনভার্ট করছেন, লেফট ব্যাক উঠে যাচ্ছেন, এদিকে আবার ভিয়েটস ভেতরের দিকে ঢুকে যান, আর সানে ঠিক টাচ লাইন হক করেই দৌড়ান, ভেতরের দিকে ঢুকেন, বাট তিনি টাচ লাইন হক করে যে টিমের যে উইডস সেটা ধরে রাখবে। সেই কারণে মিডফিল্ডে কারা থাকছেন, এই দুইজনের কম্বিনেশনটা খুব বেশি জরুরি হয়ে যাচ্ছে। এখন মিডফিল্ডে ডাবল পিভট কারা থাকতে পারেন, এখানে এখানেও যে ডিফেন্সের সেন্টার ব্যাকের মতো 2-3টা কম্বিনেশন যে কোনো একটা হতে পারে। এক হতে পারে এখানে হয়তো তিনি গোরেস্কাকে খেলালেন, আর ওখানে তো অ্যাঞ্জেলো স্টিলারকে, অথবা হতে পারে অ্যাঞ্জেলো স্টিলার এবং পাভলোভিচ, অথবা হতে পারে গোরেস্কা এবং পাভলোভিচ। বাট আমার যেটা মনে হচ্ছে জার্মানি যে স্টাইলে খেলছে তাতে এখানে দুইজনের থাকার সম্ভাবনাটা খুব বেশি। একটা হচ্ছে পাভলোভিচ, অ্যাগেইন এই মৌসুমে বায়ার্ন মিউনিখের রেভেলেশন, এবং এদিকে এই জায়গাটাতে লিওন গোরেস্কাকে যদিও নাগলসম্যান খুব পছন্দ করেন, তার খুব ভরসার প্লেয়ার, কিন্তু গোরেস্কা এই মৌসুমে তার ক্লাব বায়ার্ন মিউনিখে খুব বেশি একটা নিয়মিত ছিলেন না সেক্ষেত্রে। এবং আমরা যদি চিন্তা করি যে ডেভিড রম এদিক দিয়ে উঠে যাচ্ছেন, ভির্টস এদিক দিয়ে থেকে যাচ্ছেন, সেদিকে এই জায়গায় একজন বাম্পায়ার প্লেয়ার থাকলে জার্মানির জন্য হয়তো খুব সুবিধা হতে পারে, এবং সেই বিবেচনায় এখানে স্টিলারের থাকার সম্ভাবনা খুব বেশি, বা থাকলে জার্মানির জন্য খুব সুবিধা হবে। এই তো গেল 4-2-3-1 শুধু একটা বাকি আছে স্ট্রাইকারের পজিশনে। আমরা যেটা বলছিলাম যে ব্রাজিলের রোনালদোর মতো একজন স্ট্রাইকার যদি জার্মানির থাকতো তাহলে জার্মানির খুব ভালো হতো, কিন্তু সেটা যখন নেই সেক্ষেত্রে কাকে নিয়ে কাজ করতে হবে। এখানে জার্মানির লোন স্ট্রাইকার হিসেবে কাই হাভার্টসের খেলার সম্ভাবনা মোটামুটি ধরে নিতে পারেন যে এটাই কনফার্ম যে কাই হাভার্টসই খেলছেন। এখন কাই হাভার্টস হয়তো প্রথাগত নাম্বার 9 নন, ফলস 9, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, বাট এটাই হতে পারে জার্মানির মেইন 11। এখন এরপর যদি আমরা যাই যে এই 11 যখন আমরা দেখছি সেখানে এখন আমরা যদি এরপর বিশ্লেষণ করতে যাই জার্মানি কেন বিশ্বকাপ জিতবে, আপনি এটা বিশ্লেষণে আপনার 11-এর দিকে চোখ তাকালে দুইটা নামে আপনার ডেফিনেটলি চোখ পড়তে বাধ্য। এক, ফ্লোরিয়ান ভিগাস, এবং 2, জামাল মুসিয়ালা। এই সময়ে বিশ্ব ফুটবলে আপনি যদি সবচেয়ে প্রতিভাবান তরুণদের একটা লিস্ট করেন, এই দুজনকে ডেফিনেটলি সেই লিস্টে রাখতে হবে। এখন কেন এই দুজনে থাকাটা জরুরি, এবং এই দুজন কেন জার্মানির বিশ্বকাপে, এই দুজনের পারফরমেন্স কেন জার্মানির বিশ্বকাপ জেতা এবং না জেতার মধ্যে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যেতে হবে। এখানে আমরা যদি দেখি মুসিয়ালা এবং ভিয়েটস দুজনের খেলার ধরনটা একজন আরেকজনকে দারুণভাবে কমপ্লিমেন্ট করে। কিভাবে? মুসিয়ালা ড্রিবলিং করেন, ভিয়েটস এর পাসিং অপোনেন্ট ডিফেন্সকে আনলক করে। মুসিয়ালা স্পেস তৈরি করেন, ভিয়েটস স্পেস অ্যাটাক করেন, এবং এই দুইজনের কম্বিনেশনটা হতে পারে জার্মানির অপোনেন্টের ডিফেন্সকে ভাঙার এক সবচেয়ে বড় চাবি। মুসিয়ালা এবং ভিয়েটস এর কথা আমরা বলছিলাম। এরপর যদি আমরা দেখি জার্মানি কেন বিশ্বকাপ জিতবে, এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যেতে পারে লাস্ট 2 ওয়ার্ল্ড কাপে জার্মানির পারফরমেন্স। জার্মানি এই বিশ্বকাপে যখন নামছে, আপনি যদি কেউ যদি বলে যে জার্মানি সর্বশেষ বিশ্বকাপে নকআউট পর্বে কোন ম্যাচটা খেলেছে, উত্তর খুঁজতে গেলে আপনাকে যেতে হবে 2014 বিশ্বকাপের ফাইনাল।
কেন? উত্তরটা আমরা সবাই জানি। ২০১৮ এবং ২০২২ ২ বিশ্বকাপে পরপর গ্রুপ স্টেজে বাদ গেছে জার্মানি। মানে জার্মানির মতো দলের জন্য আনথিংকেবল একটা ব্যাপার যে জার্মানি গ্রুপ স্টেজে বাদ যাচ্ছে। ২০১৮ বিশ্বকাপে যখন জার্মানি গ্রুপ স্টেজে বাদ যাচ্ছে সেটা ছিল ৮০ বছর পর বিশ্বকাপে গ্রুপ স্টেজে জার্মানির বিদায়। তো সেটাকে ভাবা হচ্ছিল অনেকে আমরা আ ২০১০ এর ইতালি বা ২০১৪ র স্পেনের সঙ্গে মিলিয়ে আমরা হয়তো সেটাকে উইনার্স কার্স মিলিয়ে চিন্তা করছিলাম বা ২০১৪ বিশ্বকাপে যে জেনারেশনটা ছিল সেখানে অনেকে চলে যাওয়ার পর নতুন একটা জেনারেশন আসছে। সবকিছু মিলিয়ে হয়তো ওই ব্যর্থতাটাকে তারপরও কিছু একটা দিয়ে বিশ্লেষণ করা যাচ্ছিল। বাট ২০২২ এ গিয়ে দেখা গেল যে না, এটা আসলে হঠাৎ করে একটা ওয়ান টাইম একটা ব্যাপার না। এটা ২০২২ বিশ্বকাপে আবার খুব একেবারে লাস্ট দিনে খুব নাটকীয়তার মধ্য দিয়ে হলেও জার্মানি গ্রুপ স্টেজে বিদায় নিল। পরপর ২ টা বিশ্বকাপে জার্মানি গ্রুপ স্টেজে বিদায় নেওয়া, এবার জার্মানির রিজলভকে আরো স্ট্রং করার কথা। জার্মানিকে আরো চোয়ালকে আরো প্রতিজ্ঞাবদ্ধ করার কথা। এবার ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাটটাই এমন যে এবার গ্রুপ পর্বে বাদ পড়তে হলে বরং জার্মানিকে কষ্ট বেশি করতে হবে। মানে নকআউট পর্বে যাওয়া হচ্ছে, গ্রুপ পর্বে বাদ পড়ার জন্য কষ্টটা বেশি করতে হবে। সো গ্রুপ পর্বে জার্মানি হয়তো বাদ পড়বে না। কিন্তু নকআউট পর্বে জার্মানির জন্য হচ্ছে গ্রুপ পর্ব পেরোনো জার্মানির মতো দলের জন্য ৪ বার বিশ্বকাপ জেতা একটা দল, যারা ২০১৪ বিশ্বকাপ এবং এর আগের ২ বিশ্বকাপ যদি আমরা বিবেচনা করি সেমিফাইনালের আগে কখনো বাদ পড়েনি। তারা যখন পরের ২ টা বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়লো, এবার হচ্ছে তাদের জন্য অনেকটা কিছু একটা করে দেখানোর একটা প্রত্যয় যে না, ওই ২ টা বিশ্বকাপ আসলে একটা খারাপ সময় ছিল, বাট এবার আমরা কিছু করে দেখাবো। ওই প্রত্যয়টা জার্মান দলে মেন্টালিটিতে একটা বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এইটা জার্মানির আ যে জার্মান মেন্টালিটি এটা যদি ব্যাক করে, এইটা অপোনেন্টের জন্য ডেফিনিটলি একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করবে। এরপর আমরা যদি দেখি জার্মানি কেন বিশ্বকাপ জিততে পারে, তার পরের কারণ যদি আমরা দেখি, জার্মানির কোচ ইউলিয়ান নাগলসম্যান। এই সময়ে উনার বয়স এই বিশ্বকাপের সবচেয়ে ইয়াংগেস্ট কোচ তিনি। ৩৮ বছর বয়স এবং এই সময়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে মাস্টার ট্যাকটিশিয়ানদের যদি লিস্ট করা হয়, ইউলিয়ান নাগলসম্যানের নাম সেখানে থাকবে। হ্যাঁ, বায়ার্ন মিউনিখে তার পারফরম্যান্স উত্থান-পতন ছিল। জার্মানিতে এখন পর্যন্ত তার পারফরম্যান্সে উত্থান-পতন আছে। এটার পিছনে অনেক কারণ আছে। বাট নাগলসম্যানের ট্যাকটিক্যাল ব্রেইন নিয়ে সন্দেহ সম্ভবত কারো নেই। এবং নাগলসম্যানের একটা বড় ব্যাপার হচ্ছে তার দলে কি আছে সেটা নিয়ে তো তিনি গবেষণা করেননি। তার চেয়ে বেশি গবেষণা সম্ভবত তিনি করেন অপোনেন্টের উইকনেস কি আছে। অপোনেন্টের কোন উইং দিয়ে অ্যাটাক করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে, কোন উইংটা দুর্বল। অপোনেন্টের কোন মিডফিল্ডার প্রেস রেজিস্ট্যান্ট না, কাকে প্রেস করলে বলটা দ্রুত আদায় করা যাবে। অপোনেন্টের কোন ডিফেন্ডারের পজিশনিং সেন্স কিছুটা দুর্বল, তাকে কাকে ড্র্যাগ করে কিছুটা অন্যদিকে নিয়ে আসা যাবে। এই জিনিসগুলো মাইক্রো ম্যানেজমেন্ট, এটা নাগলসম্যান খুব ভালো পারেন এবং এই জিনিসটা হ্যাঁ, এটাতে মাঝে, মাঝে একটা আ উল্টো ইফেক্ট তৈরি করতে পারে যে নিজের দলের প্লেয়াররাই হয়তো কনফিউজড হয়ে যায়। কিন্তু তিনি ম্যাচের মধ্যে অনেকবার হয়তো ট্যাকটিক্স চেঞ্জ করেন, কারো রোল চেঞ্জ করেন, কারো পজিশনিং চেঞ্জ করেন। এই জিনিসটা হয়তো নিজের দলের মধ্যে নিজের দলের প্লেয়ারদেরকেও কনফিউজ করে দিতে পারে। বাট সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। কেন বিশ্বকাপ জিতবে না সেই জায়গায় আলোচনা করব। আপাতত কেন বিশ্বকাপ জিতবে এই জায়গায় নাগলসম্যানের ট্যাকটিক্যাল ব্রেইন আপনার নকআউট পর্বে যখন কোনো ম্যাচ ডেডলক পরিস্থিতিতে ভাঙা যাচ্ছে না, অপোনেন্টকে ডিফেন্স গোল করা যাচ্ছে না, এইসব জায়গায় হয়তো নাগলসম্যানের একটা ছোট টুইক জার্মানির জন্য একটা বড় ডিফারেন্স তৈরি করে দিতে পারে। এখন এরপর যদি আমরা দেখি জার্মানির ব্লেন্ড, আমরা জার্মানির টিম দেখলাম। জার্মানির টিম নিয়ে আমরা কথা বলছিলাম। ভিয়ার্স, মুসিয়ালা, পাভলোভিচ সব ইয়াং প্লেয়ার। হয়তো কারো হয়তো টিনেজ মাত্র পেরিয়েছে ২০ বছর, ২১ বছর বয়স। এরপর যদি আমরা দেখি কিমিক বা গোরেটসকে যদিও এখন খুব একটা ফর্ম নেই, বাট হাভার্টস, এরা হচ্ছেন তাদের ক্যারিয়ারের ঠিক চূড়ায় থাকা, পিক এইজে থাকা প্লেয়ার। এরপর যদি আমরা দেখি এক্সপেরিয়েন্সের জন্য কিমিক বয়সের দিক থেকে যদিও কম, এক্সপেরিয়েন্সের দিক থেকে ১০০ বেশি ম্যাচ তিনি খেলে ফেলেছেন। এবং এরপর গোল পোস্টে অলরেডি এবার নয়ারকে অলরেডি ফিরিয়ে আনা হয়েছে। তো এক্সপেরিয়েন্সের দিক থেকে এই যে কম্বিনেশন, ইয়ুথ, এক্সপেরিয়েন্স এবং পিকে থাকা প্লেয়ার, একেবারে ঠিক মিডল এজে থাকা প্লেয়ার, এই যে কম্বিনেশন, এইটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ড্রেসিং রুমে নকআউট স্টেজে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রেশার মোমেন্টে এই জিনিসটা দারুণ কাজে আসে এবং জার্মানি মেক শিওর করেছে তাদের এই জিনিসটা ভালোভাবেই থাকছে। এটা তো গেল জার্মানি কেন বিশ্বকাপ জিতবে এটার আলোচনা। এখন যদি আমরা দেখি জার্মানি কেন বিশ্বকাপ জিতবে না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আপনার একটা ব্যাপার আসতে পারে যে জার্মানির, আমরা যে শুরুতে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, রোনালদোর ব্যাপারটা কেন আসছে। হয়তো লেভেলিং ফান করে করেছেন, বাট কেন রোনালদোর ব্যাপারটা বারবার আসছে, প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তার একটা কারণ জার্মানির স্ট্রাইকার নেই। জার্মানির গোলটা কে করবে? জার্মানির একজন পিওর প্রপার নাম্বার 9 এ জার্মানির সবসময় মিরোস্লাভ ক্লোজা ছিলেন, মারিও গোমেজ ছিলেন। এইরকম একজন স্ট্রাইকার জার্মানির সবসময় ছিল। বাট ২০১৮ থেকে যদি আপনি দেখেন, যেই ২ টা বিশ্বকাপে জার্মানি গ্রুপ স্টেজে বাদ পড়লো, ওখান থেকে যদি আপনি দেখেন জার্মানির
ঠিক প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো ফক্স ইন দ্য বক্স যেটাকে আমরা বলি, বক্সে দারুণ কার্যকর, অপোনেন্টের ডিফেন্ডারকে খুব কি বলবো নাড়িয়ে দিতে পারে, কনফিডেন্স শেক করে দিতে পারে, এরকম একজন স্ট্রাইকার জার্মানির নেই। এবার কি সে দলে সেরকম কেউ আছেন? কাই হাভার্টসের কথা আমরা একটু আগে যখন আমরা 11 দেখছিলাম, কাই হাভার্টসের কথা বলছিলাম। কাই হাভার্টস প্রপার নাম্বার 9 নন, তিনি ফলস নাম্বার 9। তিনি নিচে নেমে আসেন, অপোনেন্টের ডিফেন্ডার তো বটেই, ডিফেন্সিভ মিডফিল্ডারকেও তিনি প্রেস করেন। তিনি নিজে নিচে নেমে এসে উইংয়ে পাস দিয়ে তারপর উঠতে চান। তিনি অন্যদেরকে খেলানোর জন্য ভালো স্ট্রাইকার, রবার্তো ফিরমিনো স্টাইল স্ট্রাইকার। বাট আমরা যদি দেখি যে জার্মানির গোলটা কে করবেন, সেই জায়গায় কাই হাভার্টস নামটা কখনোই আপনাকে ভরসা দেবে না। কারণ কাই হাভার্টসের পুরো ক্যারিয়ারের গ্রাফ যদি আপনি দেখেন, কাই হাভার্টস কখনোই যে প্রলিফিক একজন নাম্বার 9, ক্লাবে আপনাকে সিজনের পর সিজন 20 গোল 25 গোল দিচ্ছেন, এরকম একজন নাম্বার 9 কখনোই ছিলেন না। সো 7-8 ম্যাচের টুর্নামেন্টে যখন নকআউট ম্যাচে একটা গোল 85 মিনিট একটা গোল দরকার, এরকম কোনো মোমেন্ট আসবে, তখন কাই হাভার্টস, হ্যাঁ তিনি মাঝে মাঝে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এবার গোল করেছেন, চেলসিতে থাকার সময় চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন, বড় ম্যাচে গোল করার তার হ্যাবিট আছে। বাট সেটা নকআউট পর্বে প্রতি ম্যাচে তাকে নিয়ে ভরসা করার মতো কোনো ব্যাপার ঠিক ওই ভরসাটা দেয় না, যে ব্যাপার বলে মনে করায় না। এর বাইরে ডেনিস উন্দাভ আছেন, বাট তাকে নিয়ে নাগেলসম্যান নিজের সরাসরি বিভিন্ন প্রেস কনফারেন্সে অনেক কোশ্চেন করেছেন। তো সেই জায়গাটা মিলিয়ে জার্মানির যে স্ট্রাইকিং এর যে সমস্যাটা, জার্মানির গোলটা কে করবেন, জার্মানির ঠিক ক্রুশিয়াল মোমেন্টে যদি একটা গোলের দরকার হয়, জার্মানির ওই ভরসাটা কি হবেন, এই জায়গায় একটা বড় প্রবলেম রয়ে গেছে। যেমন আমরা যদি ফ্রান্স দেখি, কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ড হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ড, আর্জেন্টিনা আপনার মেসি আছেন, আলভারেজ আছেন, লতারো মার্টিনেজ আছেন, পর্তুগালের রোনালদো আছেন, কিন্তু জার্মানি দলে কাই হাভার্টস ওই নামগুলোর তুলনায় ঠিক একই মানে যায় না। এবং এর বাইরে অন্য কেউ নেই যাকে আপনি ওই রকম কোনো একটা মানের সাথে, যে মেসি রোনালদো হাভার্টস, মেসি রোনালদো কেইন, এই লেভেলে আপনি তুলনা নিতে পারেন। এই জায়গাটা জার্মানি একটা বড় প্রবলেম। এবং জার্মানি যদি বিশ্বকাপ না জেতে, তার একটা বড় কারণ হবে যে জার্মানি দেখা যাবে জার্মানি অনেক চান্স তৈরি করছে, কিন্তু সেটা কাজে লাগানোর মতো, বলটাকে জালে ঠেলার মতো একজন প্লেয়ার ঠিক ওই সময়ে বক্সে নেই। এটা একটা বড় কারণ হতে হবে। এরপর যদি আমরা দেখি ডিফেন্স, আমরা ডিফেন্স নিয়ে কথা বলছিলাম, কিমিক, জোনাথন টা, স্লটারব্যাক, রাম, কিন্তু সবাই খুব ভালো প্লেয়ার, রুডিগার, সবাই ভালো প্লেয়ার, কিন্তু এর মধ্যে বিশ্বমানের কে আছেন? এই প্রশ্নে যদি আপনি উত্তর খোঁজেন, হয়তো একটা নামও আসবে না। ইউরোপের একটা প্যারামিটার, বিশ্বমান যদি আমরা বিবেচনা করি, একটা প্যারামিটার তো হতে পারে ইউরোপের বড় ক্লাবগুলোতে কাকে নিয়ে আগ্রহ বেশি, এই ডিফেন্ডারদের কাকে নিয়ে, এক্সেপ্ট ফর কিমিক, কাকে নিয়ে আপনি খুব বেশি আগ্রহ দেখেছেন ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে? রুডিগার রিয়াল মাদ্রিদে আছেন, কিন্তু রিয়াল মাদ্রিদ ঠিক তিনি একেবারে রিয়াল মাদ্রিদের ভরসার মতো ডিফেন্ডার তিনি নন। তিনি ফিজিক্যাল ব্যাটেলে বেশ ভালো, বাট তার পজিশনিং সেন্স অনেক সময় নড়বড়ে। স্লটারব্যাক বা টা জার্মান লিগে ভালো খেলেন, কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তিনি কি করবেন, এটা নিয়ে যথেষ্ট কোশ্চেন আছে। আর রাইট ব্যাক এবং লেফট ব্যাক কিমিক এবং রাম, এই দুজনকে যদি আমরা দেখি, কিমিকের কথা আমরা অলরেডি বলেছেন যে তিনি রাইট ব্যাক থেকে মিডফিল্ডে কনভার্ট করবেন। ডেভিড রম তিনি উপরে উঠেছেন। দুইজনের ক্ষেত্রে যেটা হয়, অপোনেন্ট যদি ট্রানজিশনে খুব ফাস্ট হয়, যে বল পাওয়ার পর খুব দ্রুত উঠে যায়, আমরা যে ফ্রান্স যেটার কথা বললে আমরা ফ্রান্সের কথা মাথায় আসবে, যে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স পাল্টা আক্রমণে ভয়ঙ্কর গতিসম্পন্ন, এইরকম কোনো দল যদি পড়ে, তখন এই যে কিমিকের উঠে যাওয়া, ইনভার্ট হয়ে যাওয়া এবং ডেভিড রমের উঠে যাওয়া, এই দুজনের কারণে যে পেছনে যে জায়গাটা খালি পড়বে, এবং অ্যাট দ্য সেম টাইম রুডিগারের যদি আমরা চিন্তা করি বা টা চিন্তা করি, এদের যে ঠিক ওই জিনিসটা সামলানোর মতো অ্যাবিলিটি কতটা আছে, এটা নিয়ে একটা বড় কোশ্চেন থেকে যাবে। এবং এইটাই জার্মানির গোল খেয়ে যাওয়ার একটা বড় কারণ হতে পারে, এবং সেটা জার্মানির বিশ্বকাপ না জেতার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। 3 নাম্বার, আমরা জার্মানির বিশ্বকাপ জেতার সম্ভাবনার ক্ষেত্রে বলছিলাম মুসিয়ালা এবং ভিয়েটস এর কথা। জার্মানি বিশ্বকাপ না জেতার কারণের ক্ষেত্রে আবার এই দুজনের নামই আসবে ইন্টারেস্টিংলি। কেন? ভিয়েটস এই মৌসুমেই মানে কিছুদিন আগে যেই মৌসুমটা শেষ হলো, সেই মৌসুমে তিনি লিভারপুলে গেছেন অনেক দামে, কিন্তু দামের সঙ্গে মানানসই তো নয়ই ওভারঅল তার পারফরমেন্স লিভারপুলে। অবভিয়াসলি নতুন লিগ, নতুন দল, কিছুটা মানিয়ে নেওয়ার সময় লাগতে পারে, বাট স্টিল আপনি যদি জার্মানির ভিউ পয়েন্ট থেকে চিন্তা করেন, ভিয়েটসের পারফরমেন্স লিভারপুলে খুব বেশি আপনার আশ্বস্ত করার মতো ছিল না। অন দ্য আদার হ্যান্ড মুসিয়ালা, তিনি গত জানুয়ারির পর থেকেই ঠিক ফিটনেস নিয়ে ঝামেলায় পড়েছেন, এবং গত মে মাসে হচ্ছে অনেকদিন পর তিনি 90 মিনিট, পুরো 90 মিনিট কোনো একটা ম্যাচে খেলেছেন। এখন নকআউট পর্ব আস্তে আস্তে, যেহেতু গ্রুপ পর্বের
বাদ পড়াটা যেটা বললাম, বাদ পড়াই জার্মানির জন্য বরং বেশি কষ্টকর হবে। সেক্ষেত্রে নকআউট পর্ব আসতে, আসতে মুসিয়ালা কতটুকু খেলেন এবং কতটুকু ফিটনেস ফিরে পান, কতটুকু ছন্দে থাকেন, তার রিদম কেমন হয়, এইটা হয়তো অনেক কিছু ডিফাইন করে দেবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। বাট স্টিল যেই আ ফিটনেস নিয়ে যে শঙ্কাটা তার ব্যাপারে আছে, এইটা জার্মানির ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে। একদিকে মুসিয়ালার ফিটনেস নিয়ে শঙ্কা, অন্যদিকে রিদম নিয়ে শঙ্কা, অন্যদিকে ভির্টসের পারফরম্যান্স নিয়ে শঙ্কা। এরপর আমরা যদি জার্মানি বিশ্বকাপ কেন না জিততে পারে সেটা আরেকটা কারণ দেখি, যেটা আমরা একটু আগে বিশ্বকাপ জেতার কারণের ক্ষেত্রে বলছিলাম। এগেইন ইউলিয়ান নাগেলসম্যান, আমরা অলরেডি বলেছি যে ইউলিয়ান নাগেলসম্যান অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেন। কখনো 4 ডিফেন্ডার, কখনো 3 ডিফেন্ডার, কখনো ম্যাচের মধ্যেই প্লেয়ারের পজিশনিং, প্লেয়ারের রোল মানে চপিং অ্যান্ড চেঞ্জিং চলতেই থাকে, টুইক তিনি করতেই থাকেন। এবং এইটা নিয়ে অলরেডি জার্মানির লেজেন্ড উলি হোভেনাস একবার বলেছেন, যে সরাসরি বলেছেন যে কোচরা মনে করেন যে তারাই ম্যাচটা জেতেন, কিন্তু আসলে না, প্লেয়াররাই ম্যাচটা জেতেন। এটা উনি নাগেলসম্যানের এই যে অনেক পরীক্ষা-নিরীক্ষা, এটা নিয়ে বলেছেন। এবং নাগেলসম্যানের পরীক্ষা-নিরীক্ষা এটা হয়তো অনেক সময় দলের জন্য খুব ভালো কাজ করে। হয়তো অনেক সময় একটা ম্যাচে একটা ডেডলক বা একটা সিচুয়েশন যদি থাকে যে কোনোমতে গোল করা যাচ্ছে না, হয়তো ওইসব মুহূর্তে একটা ওপেনিং দিয়ে দিতে পারে। বাট এট দ্য সেম টাইম যখন আপনি ৭ বা ৮ ম্যাচের একটা টুর্নামেন্টে বিশ্বকাপে খেলছেন, সেখানে ম্যাচের পর ম্যাচ এত চপিং অ্যান্ড চেঞ্জিং, এত টুইকিং, উল্টো যেটা একটু আগেই বলছিলাম যে উল্টো নিজের দলকে কনফিউজ করে দিতে পারে যে কি হতে যাচ্ছে, কি চাচ্ছেন কোচ, কি করব আমি? এই কনফিউশনটাই নকআউটে ধরুন ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা এরকম দলগুলোর ক্ষেত্রে এগেইনস্টে এই কনফিউশনটাই একটা মোমেন্টই তো দরকার নকআউট পর্বে আ হেরে যাওয়ার ক্ষেত্রে। ওই মোমেন্টটা হয়ে যেতে পারে যে এই কনফিউশনের কারণে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি সাম আপ করি, আমরা যেটা দেখব যে জার্মানিতে একটা এই বিশ্বকাপে আমার মতে সবচেয়ে রহস্যময় দল হতে যাচ্ছে জার্মানি। কারণ তাদের যেটা স্ট্রেংথ সেটাই আবার আরেকদিকে উইকনেস। তাদের তারুণ্য আছে বলে তারা ভয়ংকর। আবার অন্যদিকে তারুণ্য আছে বলেই তাদেরকে নিয়ে আনসার্টেনটি আছে। তাদের মুসিয়ালা এবং ভিয়ের্টস আছে বলেই তাদের আক্রমণে একটা আ সম্ভাবনা আছে। আবার এট দ্য সেম টাইম মুসিয়ালার ফিটনেস এবং ভিয়ের্টসের ফর্মের কারণেই তারা দুজন কি করতে পারেন, কতটুকু করতে পারেন সেটা নিয়ে শঙ্কা আছে। তাদের নয়ার ফিরেছেন বলে তাদের ডিফেন্স এবং গোল পোস্টে একটা ভরসা জাগছে। আবার এট দ্য সেম টাইম নয়ার ফিরেছেন বলে ড্রেসিং রুমে কোনো সমস্যা হয় কিনা সেটা নিয়ে শঙ্কা আছে। তাদের হাভার্টসের মতো স্ট্রাইকার আছেন বলে যে অন্যরা যে তার পাশে যারা আছেন মুসিয়ালা, ভিয়ের্টস তারা হয়তো আরো একটু ভালো খেলার সুযোগ পাবেন, সেটা সম্ভাবনা আছে। বাট এট দ্য সেম টাইম হাভার্টসের মতো একজন আছেন বলেই তাদের বক্সে কে থাকছেন, বক্সে প্রেজেন্সটা কি হবে সেটা নিয়ে শঙ্কা আছে। তাদের নাগেলসম্যানের মতো একটা কোচ আছেন বলেই তাদের আ অপোনেন্টের উইকনেসটাকে কিভাবে এক্সপ্লয়েট করা যায় সেটার সম্ভাবনা যেমন আছে, এট দ্য সেম টাইম নাগেলসম্যানের অনেক পরীক্ষা-নিরীক্ষার কারণে জার্মানি নিজেই বিপদে পড়তে পারে বলে একটা শঙ্কা আছে। সব মিলিয়ে জার্মানির অবস্থাটা হতে পারে এমন যে গ্রুপ পর্ব হয়তো বা সহজেই পেরোবে, বাট নকআউট পর্বে এমন হতে পারে যে তারা আগের মতো পুরনো জার্মানির মতো সেমিফাইনালের আগে বাড়ি ফিরছে না, অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলছে। আবার এট দ্য সেম টাইম এমন হতে পারে যে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 এ দেখা গেল কোনো একটা ম্যাচে ২০-২৫টা শট করলো কিন্তু তাদের গোল হচ্ছে না। যেকোনো কিছুই জার্মানির ক্ষেত্রে সত্যি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? জার্মানি কতটুকু যাবে? জার্মানি কি আগের মতো সেমিফাইনাল, ফাইনাল খেলবে? নাকি রাউন্ড অফ 16, রাউন্ড অফ 32 বা কোয়ার্টার ফাইনালেই বাড়ি ফিরতে হবে? যেটা মনে হয়, কি মনে হয় সেটা জানিয়ে দিতে পারেন। বিশ্বকাপের পর আমরা মিলিয়ে দেখব।